গত মিটআপে আমরা ফার্স্ট ডিসকাস করছিলাম হচ্ছে অ্যাপাচি টমক্যাট সার্ভার রিকোয়েস্ট হ্যান্ডলিং বিষয়টা নিয়ে, তাই না? যে অ্যাপাচি টমক্যাট সার্ভারটা আসলে একটা রিকোয়েস্ট কিভাবে হ্যান্ডেল করে ভাই, মনে আছে না ভাই কি কি করে স্টেপগুলো? আচ্ছা সমস্যা নেই, আমরা মানে দুজনেই একটু রিক্যাপ করি, এখানে আমি আবার জিনিসটা একটু দেখাই, হ্যাঁ। অ্যাপাচি টমক্যাটের সার্ভারে যখন একটা সার্ভলেট যায় আর কি, আমরা যখন সার্ভলেট কোড করি, সার্ভলেটে কিন্তু কোনো মেইন মেথড নাই, তাই না? আমরা যখন দেখি যে আমরা যখন কোড লিখি, মানে জেবিএম রান করে কিভাবে, ও প্রথম হচ্ছে মেইন মেথডটাকে রান করে, তাই তো? মেইন মেথডটা যে জিনিসগুলোকে কল করছে ওইখান থেকে ও লিঙ্ক ধরে ধরে সেখানে যায়, আবার ওইটা যেটাকে কল করছে সেটাতে যায়। মানে এইভাবে হচ্ছে জিনিসটা কাজ হয়। আচ্ছা, কিন্তু আমরা যখন সার্ভলেট কোড লিখতেছি বা একটা জেএসপি কোড যখন লিখতেছি, কিন্তু আমরা কিন্তু এটার মধ্যে কোনো মেইন মেথড ডিক্লেয়ার করতেছি না, তাই না? কিন্তু তারপরও আমাদের এই কোডটা কিন্তু রান হচ্ছে। তো এই কোডটা হচ্ছে কিভাবে রান হয়, এটা মনের মধ্যে প্রশ্ন আসে না, যে কোডটা কিভাবে রান হয়? আমরা কিন্তু কোনো মেইন মেথড লিখি না। হ্যাঁ, হ্যাঁ। এই কোডটা রান হয় হচ্ছে অ্যাপাচি টমক্যাটের মধ্যে একটা পার্ট, মানে অ্যাপাচি টমক্যাটটা এখানে আসলে কন্টেনার হিসাবে কাজ করে। ধরেন এটা একটা হচ্ছে সার্ভার। তো সার্ভারের কাছে যখন আমরা আমাদের জেএসপি ফাইলগুলো যখন আপলোড করি, তখন ও কি করে, মনে আছে তো না? ও হচ্ছে ও হচ্ছে কি করে, ও হচ্ছে এই ডট জাভা ফাইলগুলোকে, মানে জেএসপি ফাইল বা সার্ভলেট আমরা যেগুলো ওর কাছে দিই, ও করে কি এই ডট জাভা ফাইলগুলোকে প্রথমে কি করে ফেলে, ক্লাস ফাইলে কনভার্ট করে ফেলে, তাই তো? ক্লাস ফাইলে কনভার্ট করার পর ও আসলে হচ্ছে ওর হচ্ছে কন্টেনারে রেখে দেয়। মানে টমক্যাটটা এখানে হচ্ছে জাস্ট কন্টেনারের মতো কাজ করতেছে, কিন্তু এখানে আসলে আপনার মেইন মেথডের কাজগুলো করে হচ্ছে ডো ডো মেথড, মানে ডো গেট আর ডো পোস্ট। কারণ এই সার্ভার কিন্তু আসলে মেইন মেথড বুঝে না, ও বুঝে আসলে ডো গেট আর ডো পোস্ট। ও যখন নাকি ওই যে আপনার ওয়েব ডট এক্সএমএল এ যায়, কারণ ওয়েব ডট এক্সএমএল এ তো আপনার যে সব সার্ভলেট গুলা কনফিগার করা আছে, তাই না? ও যখন একটা রিকোয়েস্ট পায়, ও দেখে যে ওই রিকোয়েস্টটা সার্ভলেট, মানে ওই এক্সএমএল ফাইলে ম্যাপিং করা আছে কিনা। তো ও যখন দেখে যে এটা ওই এক্সএমএল ফাইলটায় ম্যাপিং করা আছে, ধরলাম এক্স ওয়াই জেড একটা সার্ভলেটে ম্যাপিং করা আছে এটা ওয়েব ডট এক্সএমএল এ, তখন ওই ওয়েব ডট এক্সএমএল এর এটা যদি ফর্মের মাধ্যমে মানে পোস্ট মেথড ইনেবল করে আসে রিকোয়েস্টটা, তাহলে পোস্ট মেথডকে কল করে। আর যদি নর্মাল একটা রিকোয়েস্ট হয় তাহলে সে, আমরা তো জানি ডিফল্ট মেথড হচ্ছে গেট, তখন সে গেট মেথডটাকে কল করে আর কি। মানে ও হচ্ছে গেট মেথড আর পোস্ট মেথডটাকে কল করে এইখানে। মেইন ওই যে আমরা নর্মাল যে জাভা কোড লিখি ওইখানে মেইন মেথডের যে কাজটা, কারণ জেভিএম বুঝতে পারে সহজেই যে আমি যখন একটা কোড ওরে দেই, ও বুঝে যে আমাকে একদম ফার্স্ট মেইন মেথডটাকে এক্সিকিউট করতে হবে। এই সার্ভারও বোঝে যে আমার কাছে যাই আসুক, আমাকে হয় ডো গেট মেথডটাকে এক্সিকিউট করতে হবে অথবা ডো পোস্ট মেথডটাকে এক্সিকিউট করতে হবে। এটা হলো কথা। এরপর আমরা আলোচনা করছিলাম প্রোটোকল নিয়ে, তাই না? প্রোটোকল নিয়ে ডিসকাস করছিলাম। প্রোটোকলটা কি? প্রোটোকলটা হচ্ছে আমি যখন একটা ক্লায়েন্ট থেকে সার্ভারে রিকোয়েস্ট পাঠাই, এটা এটা তো একটা কি হয় ভাইয়া, এটা একটা প্রোটোকলের মাধ্যমে যায় রিকোয়েস্টটা, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে একটা ক্লায়েন্ট। হ্যাঁ, মানে ধরা এটা হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট বলতে আমরা বুঝি কি, এটা হচ্ছে একটা হয় ব্রাউজার হবে, যে ব্রাউজারটা হয়তো বা কোনো একটা হিউম্যান বা কেউ একটা ব্রাউজ করতেছে সেটা সমস্যা না, কিন্তু সার্ভার ক্লায়েন্ট হিসেবে বোঝে আসলে কোন একটা ব্রাউজার কি। ব্রাউজার সবসময় ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট আর কি, ক্লায়েন্ট বা ব্রাউজার যেটাই বলেন, এই ক্লায়েন্ট সবসময় সার্ভারের সাথে কমিউনিকেট করে সবসময় থ্রু প্রোটোকল। এই প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেট করে। এই প্রোটোকলটা কি? প্রোটোকলটার সাথে আবার আপনার হচ্ছে প্রোটোকল এবং হচ্ছে পোর্ট পোর্ট নাম্বার গুলো কিন্তু জড়িত। আমরা জানি যে প্রত্যেকটা সার্ভারে প্রায় 65,500 সামথিং হচ্ছে পোর্ট আছে, তাই না? ও হচ্ছে এই প্রোটোকলের মাধ্যমে হচ্ছে রিকোয়েস্টটা পাঠায়। এখন এই প্রোটোকলটা আসলে কিসের উপর বেস করে তৈরি? আমরা জানি প্রোটোকল অনেকগুলো আছে, যেমন এইচটিটিপি প্রোটোকল, তাই না? তারপর এফটিপি প্রোটোকল, আরো অনেকগুলো প্রোটোকল আছে, কিন্তু আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে কি এইচটিটিপি প্রোটোকল। এইচটিটিপি প্রোটোকলটা আসলে আবার টিসিপি আইপি যে লেয়ার আছে না, ওই লেয়ারটা মেনটেন করে আসলে চলে। হ্যাঁ, সাতটা লেয়ার থাকে, এই সাতটা লেয়ার গুলো আসলে
এখানে লেয়ার মেনটেন করে আসলে ও ডাটাটা পাঠায়। টিসিপিটা কি আসলে? টিসিপিটা এনশিওর করে যে আমি যখন ওকে ডাটাটা পাঠাচ্ছি, এটা হোক কোনো একটা ফাইল, হোক কোনো একটা ভিডিও, হোক কোনো একটা অডিও ফাইল বা কোনো একটা পিকচার, আমি যাই ওকে পাঠাই ডিজিটাল কন্টেন্ট যেটাই পাঠাই আমি ক্লায়েন্ট থেকে সার্ভারে, বা ক্লায়েন্ট থেকে সার্ভার যদি রিকোয়েস্ট করি, মানে সেভ করার জন্য একটা রিকোয়েস্ট করলাম, বা আমি হচ্ছে ডাটাটা পাওয়ার জন্য আমি ওকে একটা রিকোয়েস্ট করলাম, এই ডাটাটা যখন যায় বা ডাটাটা যখন আপনার ক্লায়েন্টের কাছে রিটার্ন আসে, এটা কিন্তু মানে পুরোটা ফাইল একসাথে আসে না, এটা কিন্তু প্যাকেট হিসেবে আসে। মানে আমার ওই ফাইলটাকে ও, এটা তো বিটে কনভার্ট হয়ে যায় তাই না, একটা বাইনারি ফাইলে কনভার্ট হয়ে যায়, ওই বাইনারি ফাইলটাকে ও ছোট ছোট প্যাকেটে কনভার্ট করে, ওই ফাইলটাকে ও ক্লায়েন্ট থেকে সার্ভারে পাঠায়, সার্ভার থেকে ক্লায়েন্টে পাঠায়, এবং টিসিপি কনফার্ম করে, টিসিপি এটা ইনশিওর করে যে ক্লায়েন্ট থেকে সার্ভারে যে রিকোয়েস্টটা করতেছে এবং সার্ভার থেকে যে ক্লায়েন্টে রিকোয়েস্টটা করতেছে, এই ফাইলটা যেন আমার পুরোপুরি ভাবে মানে ট্রান্সফার হয়। মানে আমি একটা ফাইল ট্রান্সফার করলাম, এটা অর্ধেক গেল না, এটা হবে না। টিসিপি এটা ইনশিওর করে যে আমি যে ফাইলটা পাঠাচ্ছি এটা প্যাকেট আকারে যাবে, এবং প্যাকেট আকারে এটা সম্পূর্ণটা যাবে। এটা ডাটা কমিউনিকেশনের পার্ট, এটা খুব ডিটেইলস আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আচ্ছা, আর আইপিটা ইনশিওর করে আমি কোন মেশিনে হচ্ছে এটা পাঠাচ্ছি। আমরা জানি প্রত্যেকটা মেশিনের একটা ইউনিক আইপি অ্যাড্রেস আছে তাই না, যেটা যেটার থ্রুতে হচ্ছে ও নেটওয়ার্কের সাথে যুক্ত আছে। মানে একটা হচ্ছে মানে স্ট্যাটিক একটা আইপি অ্যাড্রেস থাকে যেটা মানে চেঞ্জ হবে না, ওই আইপি অ্যাড্রেসটা দিয়ে আমি হচ্ছে ওই মেশিন বা ওই সার্ভারটাকে আমি হচ্ছে চিনি, তাই তো? তাহলে ওই আইপি অ্যাড্রেস দিয়ে ওই ক্লায়েন্টটা হচ্ছে ওই মেশিনের কাছে ওই টিসিপির মাধ্যমে ওই ডাটাগুলো পাঠায়। এবার বোঝা গেল মানে টিসিপি আইপিটা কি? মানে টিসিপিটা হেল্প করে হচ্ছে আমার ডাটাগুলো পৌঁছাবে সম্পূর্ণভাবে, আর আইপিটা ইনশিওর করে আমি কোন মেশিনের কাছে রিকোয়েস্টটা পাঠাচ্ছি। ও এটা বোঝে কিভাবে যে কোন মেশিনের কাছে রিকোয়েস্টটা যাবে? কারণ আমি যখন লিখি যে facebook.com, এই facebook.com যে ডোমেনটা, এটার পিছনে কিন্তু একটা আইপি অ্যাড্রেস ম্যাপিং করা আছে তাই না? ও হচ্ছে এই টিসিপি আইপির এই আইপিটা হচ্ছে বুঝে যে আমাকে এই আইপিতে এই আইপির মেশিনটাতে আসলে রিকোয়েস্টটা পাঠাইতে হবে। বোঝা গেছে এবার? আচ্ছা, এটা গেল টিসিপি আইপি। আচ্ছা, তাহলে পোর্ট সম্পর্কে তো আমরা বললামই যে পোর্টও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যে কিছু পোর্ট আছে যেমন 0 থেকে 1023 পর্যন্ত যেই পোর্টগুলো, এগুলো হচ্ছে রিজার্ভ পোর্ট। এগুলো আমরা চাইলেও হচ্ছে ইউজ করতে পারবো না। এগুলোর ভিতরে অনেকগুলো আছে যে যেগুলো মেল সার্ভিস, যেমন POP3 সার্ভিসটা হচ্ছে আপনার একটা পোর্টের মধ্যে চলে। আবার হচ্ছে ব্রাউজারের ডিফল্ট পোর্ট হচ্ছে 880 আর কি, ওই পোর্টটা হচ্ছে আমরা ইউজ করতে পারবো না। আবার আমরা যে টমক্যাটের ডিফল্ট পোর্ট হচ্ছে 8080, তাই না? যেমন টোটাল পোর্ট হচ্ছে আপনার 65,500 কত যেন, আমার ঠিক নাম্বারটা এখন মনে নেই, 65,535, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল পোর্ট। তো এর মধ্যে দেখা যায় যে এফটিপি সার্ভার, যেটার মাধ্যমে ওই যে আমরা পিসি থেকে ফাইলগুলা হচ্ছে আমরা সার্ভারে ট্রান্সফার করি, এটা হচ্ছে 21 পোর্ট। তারপর POP3 যেটাতে হচ্ছে মেল, আপনার সার্ভারে যদি আপনি কোনো মেল সার্ভার বানাইতে চান, ওটা হচ্ছে 110। এরকম হচ্ছে 1000, মানে 0 থেকে 1023 পর্যন্ত পোর্ট গুলো হচ্ছে আপনার রিজার্ভ। হ্যাঁ, আর 1023 এর উপরের যে পোর্ট গুলো সেগুলো হচ্ছে আপনি চাইলে ইউজ করতে পারবেন। এই প্রত্যেকটা পোর্টে কিন্তু একটা অ্যাপ্লিকেশন রান হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক অনেকটা এরকমই। যেমন বিভিন্ন স্কুলে, হ্যাঁ, বলা থাকতো যে হচ্ছে দেখা যায় যে ক্লাস 5 এর ক্লাসগুলো হচ্ছে সেকেন্ড ফ্লোরে হবে, 201 নাম্বার রুম বা 202 নাম্বার রুম, এরকম রুম নাম্বার লেখা থাকতো না ক্লাসের সামনে? ওই রুম নাম্বার গুলো আপনি ধরতে পারেন যে একটা পোর্ট নাম্বার। আপনি ধরেন আপনার ভাই হচ্ছে ক্লাস 5 এ পড়ে হচ্ছে এ সেকশনে, তাহলে এ সেকশনটা কই? আপনি যদি ওকে যদি ফাইন্ড করতে চান, আপনি কি করবেন? আগে আপনার ওই স্কুলের ঠিকানায় যাবেন। ওই স্কুলের ঠিকানাটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস। আপনি ওই স্কুলের ঠিকানায় গেলেন, ওই স্কুলের ঠিকানায় তো অনেকগুলো ক্লাস হচ্ছে তাই না? এখন আপনার ভাইয়ের ক্লাসটা আপনি পাবেন কিভাবে? আপনি যদি ধরেন আপনার ভাইয়ের ক্লাসটা হচ্ছে মনে করেন দোতলায় 205 নাম্বার রুমে, মানে ভাইয়ের সেকশনের ক্লাস হয়, তাহলে আপনি যদি দোতলায় 205 নাম্বার রুমে যান, তাহলে কিন্তু আপনি আপনার ভাইরে খুঁজে পাবেন, তাই তো? আপনাকে আগে ওই স্কুলের ঠিকানায় যেতে হবে, তারপর আপনাকে 205 নাম্বার রুমে যেতে হবে, তাইলে আপনি আপনার ভাইকে পাবেন। আইপি আর পোর্টটা বোঝা গেল? তাহলে আইপিটা হচ্ছে মানে একদম মেশিনের হচ্ছে অ্যাড্রেস, ওইখানে গেলে আপনি ওই সার্ভারটারে পাবেন। আবার ওই সার্ভারটাতে দেখা যাচ্ছে কয়েক হাজার অ্যাপ্লিকেশন রান হচ্ছে। এখন আপনার ডিজায়ার্ড অ্যাপ্লিকেশন কোনটা, আপনি কোন
অ্যাপ্লিকেশনে হচ্ছে রিকোয়েস্ট আসছে, এই সার্ভার এটা বুঝে হচ্ছে ওই পোর্ট নাম্বার দিয়ে। আপনার একটা সার্ভারে একই অ্যাপ্লিকেশন মানে সেম পোর্টে রান হতে পারবে না। এই প্রোটোকলটা মোটামুটি বোঝা গেল না? আচ্ছা, আর এই গেট মেথড আর পোস্ট মেথড এগুলা কিন্তু এই যে প্রোটোকলেরই পার্ট, তাই তো? হুম, বলেন। হুম, সেই প্রোটোকলটা হলো কি এসটিপি প্রোটোকল, সার্ভারে হচ্ছে ডাটাটা যায়। এই লেয়ার গুলা কি, এটা হচ্ছে ওই যে টিসিপি আইপি এর যে লেয়ার গুলো। হুম, আচ্ছা, ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের সাথে প্রোটোকলের রিকোয়েস্ট এবং রেসপন্স, মানে ক্লায়েন্ট তো হচ্ছে একটা রিকোয়েস্ট করে সার্ভারকে, তাই তো? সার্ভার আবার ওই রিকোয়েস্টের এগেইনস্টে একটা রেসপন্স পাঠায়। ওই রিকোয়েস্ট রেসপন্স গুলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভারে পাঠায় হচ্ছে থ্রু আপনার গেট এবং পোস্ট মেথডের মাধ্যমে। প্রোটোকলের ওইগুলা, এই রিকোয়েস্ট, এই গেট আর পোস্টের রিকোয়েস্ট গুলাই হচ্ছে আপনার ওই টিসিপি আইপি লেয়ারের মাধ্যমে যায়। বুঝা গেল? ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারটা অনেকটা এরকমই, যে আমরা এখন যে জিনিসটা নিয়ে কথা বলতেছি না, মানে ক্লায়েন্ট থেকে একটা প্রোটোকলের মাধ্যমে সার্ভারে যায়, তারপর সার্ভার আবার ওটাকে হ্যান্ডেল করে আবার হচ্ছে রিটার্ন করে। এবার আমরা হচ্ছে গেট আর পোস্ট মেথড নিয়ে আলোচনা করি। গেট আর পোস্ট মেথড হচ্ছে আপনার রিকোয়েস্টের একটা পার্ট, তাই তো? যখন হচ্ছে একটা ক্লায়েন্ট একটা সার্ভারের কাছে একটা মানে রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট মানে কি মানে আমরা যখন জাভা দিয়ে কথা বলতেছি, ও কিন্তু আসলে একটা অবজেক্ট পাঠায়, তাই তো? ওই মানে একটা রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্টটা আসলে একটা অবজেক্ট। ওই অবজেক্টটা কি, ওই অবজেক্টটার মধ্যে এসটিপি রিকোয়েস্ট মানে যে ক্লাসটা আর কি, সেটার একটা অবজেক্ট পাঠায়। ওটার মধ্যে মানে দুইটা অবজেক্ট থাকে, একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে রেসপন্স। এখন ক্লায়েন্ট যখন সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়, তখন কিন্তু রেসপন্সে কোনো ডাটা থাকে না, ঠিক আছে? রেসপন্সটা কিন্তু তখন ফাঁকা, কারণ ও রিকোয়েস্ট করছে। সার্ভার যখন আবার ক্লায়েন্ট থেকে এই রিকোয়েস্টটা ধরবে, সে কিন্তু ওই রিকোয়েস্ট মানে অবজেক্টটা দিয়ে সে ডাটাগুলো নিবে। রেসপন্সে কিন্তু কোনো ডাটা নাই তখন, তাই না? আবার সার্ভার যখন ক্লায়েন্টকে রেসপন্স করবে, ক্লায়েন্ট যখন আবার রেসপন্স গুলো রিসিভ করতে হবে, ক্লায়েন্ট কোন মেথডটা অ্যাক্সেস করবে, মানে ওই ক্লাসের রিকোয়েস্ট মেথডকে নাকি রেসপন্স মেথডকে রিসিভ করবে? কারণ কি, কারণ সার্ভার কিন্তু রেসপন্স অবজেক্টের মধ্যে ডাটাগুলো বাইন্ড করে পাঠাইছে, তাই না? নট আপনার রিকোয়েস্ট। মানে আমরা এখানে বুঝতেছি কি, মানে সার্ভার কিন্তু সব সময় ডাটা ক্লায়েন্ট থেকে রিসিভ করবে থ্রু রিকোয়েস্ট অবজেক্ট, তাই না? আর সার্ভার যখন ক্লায়েন্টকে ডাটা পাঠাবে, ও কিন্তু সবসময় রেসপন্সের অবজেক্ট দিয়ে ডাটা পাঠাবে, তাই তো? ক্লায়েন্ট যখন সার্ভারকে রিকোয়েস্ট করতেছে, তখন কিন্তু রেসপন্সে কোনো ডাটা নেই। আবার সার্ভার যখন রেসপন্স করতেছে ক্লায়েন্টকে, তখন কিন্তু রিকোয়েস্টে কোনো ডাটা নেই। আচ্ছা, আমি একটু আপনাকে গ্রাফিক্যালি দেখাই জিনিসটা কি হইতেছে। মানে ক্লায়েন্ট যখন, আচ্ছা, এইভাবে দেখাই যে থ্রো প্রোটোকল, ক্লায়েন্ট কিন্তু এই প্রোটোকলের থ্রোতে সার্ভারকে একটা কি পাঠাইছে বলেন, রিকোয়েস্ট। এই রিকোয়েস্টের মধ্যে কিন্তু এই রিকোয়েস্টের মধ্যে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স। এখন ও তো হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছে, তাই না? ক্লায়েন্ট কিন্তু ওর কাছে রিকোয়েস্ট পাঠাইছে সার্ভারের কাছে। সার্ভারের কাছে যখন রিকোয়েস্ট পাঠাইলো, ও কিন্তু ক্লায়েন্ট তার ডাটাগুলা, ধরেন একটা ফর্ম আছে, ফর্মের ডাটাগুলা ও হচ্ছে পাঠাইছে যে তুমি ফর্মের ডাটাগুলা সেভ করো। বা লগ ইনের জন্য রিকোয়েস্ট করছে, যে আমি যে লগ ইনের মেল দিল, হয়তো মেল দিল বা আপনার হচ্ছে পাসওয়ার্ড দিল, ওই মেল আর পাসওয়ার্ডটা ভ্যালিড কিনা সে এইটা চেক করার জন্য হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছে। যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে লগ ইন করবে, মানে লগ ইন রিকোয়েস্ট পাঠাইলো। বা হচ্ছে কেউ একজন সাইন আপ করলো, সাইন আপ রিকোয়েস্ট পাঠাইলো। যখন সে রিকোয়েস্ট করলো, এই ক্লায়েন্টের ডাটাগুলো কিন্তু রিকোয়েস্টের সাথে বাইন্ড করা আছে। এই রিকোয়েস্ট অবজেক্টটা থেকে সার্ভার হচ্ছে ডাটাগুলো নিবে। এখন কিন্তু রেসপন্সের মধ্যে কোনো ডাটা নেই, রেসপন্স কিন্তু ফাঁকা। এখন সার্ভার যখন আবার কি করবে, সার্ভার কাছে ক্লায়েন্ট তো ডাটা চাইলোই, ডাটা তো চেয়ে ফেলছে অলরেডি। সার্ভার কি করবে, এই মানে রিকোয়েস্টের এগেইনস্টে কিছু ডাটা প্রসেস করবে, একটা রেসপন্স প্রসেস করবে থ্রেডের মাধ্যমে। প্রসেস করে ও হচ্ছে কি রেসপন্সটা পাঠাবে না, আবার হচ্ছে ক্লায়েন্টে থ্রু প্রোটোকল, তাই না? ও যখন রেসপন্সটা, হ্যাঁ, রিকোয়েস্ট করলো, ও হচ্ছে রেসপন্স পাঠাবে, হ্যাঁ, রেসপন্স পাঠাবে। এই রেসপন্সটা, এই যে
রেসপন্সটা পাঠাবে যে আমরা হচ্ছে মেসেজ দেই না যে হচ্ছে যদি মনে করেন যে সাইন আপ হইলো, সাইন আপ হওয়ার পর বলি না যে ইউর রিকোয়েস্ট ইজ সাকসেসফুল বা ইউর সাইন আপ ইজ সাকসেসফুল, এরকম একটা মেসেজ দেই। এই মেসেজটা আসলে দেই কিভাবে? ওরে তো আমি এই রেসপন্সটা পাঠাই, নাহলে তো ও দেখবে না এই মেসেজটা। বা হচ্ছে ও লগ ইনের জন্য হচ্ছে রিকোয়েস্ট করলো, আমি ওর লগ ইন ওর ডাটাগুলো যদি আমার সার্ভারে থাকে আগে থেকে, এগুলো যদি মানে ভ্যালিড ডাটা হয়, মানে ওর ইমেল পাসওয়ার্ড এগুলো যদি ভ্যালিড হয়, তাহলে আমি কি করব? ওকে ওকে একটা রেস্ট্রিক্টেড পেজে মানে ঢুকার অনুমতি দিব না? ধরেন আমার হচ্ছে একটা অ্যাডমিন পেজ আছে, ওটা হচ্ছে লগ ইন না করলে হচ্ছে আমি হচ্ছে এটাতে ঢুকতে দিব না, এটা একটা রেস্ট্রিক্টেড পেজ। তাহলে ও যখন নাকি লগ ইন করলো, ও যদি ভ্যালিড ভ্যালিড ইউজার হয় আমার, আমি তাহলে ওকে ওটাতে মানে ঢুকতে দিব। তাহলে আমি রেসপন্সে কি করব? আমি হচ্ছে ওই পেজটার মানে অ্যাক্সেস ওরে আমি পাঠাবো যে তুমি এখন এই পেজটা ঢুকতে পারো। বুঝতে পারছেন? এটাই তো রেসপন্স। এটা ক্লিয়ার হয়েছে? এবার আমরা যাই হচ্ছে গেট আর পোস্ট মেথড নিয়ে। গেট আর পোস্ট মেথড আমরা অনেকবার ইউজ করছি, আমরা এগুলো নিয়ে খুবই ইউজ টু, যে কিভাবে গেট মেথড ইউজ করে, কিভাবে পোস্ট মেথড ইউজ করে, আমরা এগুলো জানি, তাই না? যে পোস্ট মেথডটা কি হচ্ছে একটু মোর সিকিউর, গেট মেথডটা হচ্ছে একটু কম সিকিউর, আমরা এটাই জানি। কিন্তু এটার মধ্যে আরেকটা কিছু বিষয় আছে, যেমন হচ্ছে গেট মেথডের কিন্তু একটা লিমিটেশন আছে। গেট মেথড কিন্তু একটা মনে করেন আপনার সার্চে একটা কি অনেক বড় একটা স্ট্রিং মানে লিখলো, মানে 1000 ওয়ার্ডের মতো একটা স্ট্রিং লিখে সে সার্চ দিল, ওটা কিন্তু গেট মেথড চাইলে ওটারে হ্যান্ডেল করতে পারবে না, ওই সার্চটারে পাঠাইতে পারবে না। বা আপনার বিশাল বড় একটা টেক্সট সে লিখলো, লিখে এটা সেভ করার জন্য হচ্ছে কোনো একটা রিকোয়েস্ট করলো, এটা কিন্তু গেট মেথড পারবে না। মানে গেট মেথডের আমি যেটা বুঝাতে চাচ্ছি, গেট মেথড হচ্ছে সার্ভারে মানে চাইলে একটা ডাটা সেভ করার জন্য পাঠাতে পারে থ্রু ইউআরএল, তাই না? ইউআরএল এর মধ্য দিয়ে ডাটা সার্ভারে পাঠাতে পারে, কিন্তু গেট মেথডটাকে ডাটা সার্ভারে সেভ করার জন্য হচ্ছে তৈরি করা হয় নাই। গেট মেথডটাকে তৈরি করা হয়েছে, গেট মেথড নরমাল কিছু হচ্ছে রিকোয়েস্ট করবে, যেমন হচ্ছে আপনার হয়তো বলেন। কিন্তু গেট মেথড দিয়ে কিন্তু আমরা চাইলে পারি পাঠাইতে, আমরা যদি একটা ফর্মেট ডাটা আমরা যদি গেট মেথড ইউজ করি, এটা কিন্তু স্টিল পসিবল, যা আমরা এই ডাটাগুলো সেভ করব, তাই না? হুম, 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 হুম। আচ্ছা, আমি আপনার আরেকটু আমি হচ্ছে জিনিসের সাথে, হ্যাঁ আপনার ইয়া ঠিক আছে, কিন্তু আমি আরেকটু জিনিস অ্যাড করি এটার সাথে, হ্যাঁ। ধরেন এটা হচ্ছে একটা আমার হচ্ছে একটা পেজ। এখন ও যখন হচ্ছে HTML পেজের কিন্তু দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড, আরেকটা হচ্ছে বডি। এটা হচ্ছে হচ্ছে হেড, সরি, এটা হচ্ছে হেড, আর এটা হচ্ছে বডি। এই হেডটার মধ্যে আসলে কি থাকে? এই হেডটার মধ্যে থাকে হচ্ছে যে আমি যে ডাটাটা পাঠাচ্ছি, ওই ডাটার কিছু ইনফরমেশন থাকে, যেরকম থাকে এই ডাটার মধ্যে থাকে হোস্ট, আমরা কোন হোস্টে ডাটাটা পাঠাচ্ছি। হোস্ট মানে হচ্ছে আমি বলতে যাচ্ছি এটা মানে ওই যে আপনার মানে ডোমেন নেমটা, যেমন হচ্ছে ফেসবুকে হচ্ছে আপনি সাইন আপের জন্য একটা রিকোয়েস্ট করলেন, এই হেডের মধ্যে মানে এই অংশটাই কিন্তু ও হচ্ছে আপনার এই যে আপনার রিকোয়েস্ট, ক্লায়েন্ট যখন রিকোয়েস্টটা করে না, এই রিকোয়েস্টের মধ্যে ডাটাটা যেভাবে যায় আমি সেটা বলতেছি। ওই টিসিপি আইপির একটা লেয়ারের মধ্যে কিন্তু এই হ্যাট অংশটা বাইন্ড করা থাকে। এই হ্যাটটা, এই হ্যাটটার মধ্যে যেটা থাকে ফার্স্টে থাকে ওই যে ওর ডোমেনটা, যে আমি হচ্ছে ওই যে ডোমেনটার মধ্যে তো আইপি আছে, তাই না? মানে ওই ডোমেনটা হচ্ছে এখানে বাইন্ড করা থাকে, ডোমেন প্রথমে। তারপর বাইন্ড করা থাকে, হ্যাঁ, তারপর বাইন্ড করা থাকে হচ্ছে আপনি কোন ব্রাউজার থেকে হচ্ছে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন। এটা কি মজিলা, নাকি ক্রোম, নাকি ইন্টারনেট এক্সপ্লোর, নাকি সাফারি, কোনটা? আবার আপনি জানেন কি না, প্রত্যেকটা আমরা যে ব্রাউজার ইনস্টল করি প্রত্যেকটা কিন্তু ইউনিক, এগুলোর প্রত্যেকটা একটা মানে একটা ইউনিক অ্যাড্রেস আছে। হ্যাঁ, প্রত্যেকটা পিসের জন্য আলাদা। কারণ আপনি যদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আইপি অ্যাড্রেস থাকে না, এটার একটা নিজস্ব একটা মানে অ্যাড্রেস আছে আর কি, আপনার হচ্ছে মানে ভার্চুয়াল একটা অ্যাড্রেস আছে। ওইটা এখানে বাইন্ড করা থাকে, তাইলে সার্ভার হচ্ছে বোঝে যে আমাকে কোন ব্রাউজার মানে ওই অ্যাড্রেসটার মধ্যে মানে এটা কি ক্রোম নাকি মজিলা নাকি মানে মানে এটা একদম স্পেসিফিক উল্লেখ থাকে যে এটা কোন ব্রাউজার, এবং এটার হচ্ছে একটা ইউনিক একটা অ্যাড্রেস থাকে, ওইটা বাইন্ড করা থাকে। তারপর হচ্ছে এটা কি ধরনের ফাইল, এটা কি টেক্সট ফাইল নাকি এটা একটা জাভাস্ক্রিপ্ট
নাকি এটা একটা ভিডিও ফাইল, মানে ভিডিও অডিও একটা মাল্টিমিডিয়া ফাইল, ওই জিনিসটা এখানে বলা থাকে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটা রিকোয়েস্ট যখন একটা সার্ভারে যায়, ওটা আসলে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। কিন্তু আমরা যখন এই এই দুইটা অংশ কোথায় থাকে, দুইটা অংশ থাকে হচ্ছে রিকোয়েস্টের মধ্যে। এখন গেট মেথড যখন কল হয়, গেট মেথডের কিন্তু এই যে এই বোর্ড, এই যে আপনার এখানে যে দেখতেছেন এই বডি পার্টটা থাকে না গেট মেথডের। গেট মেথডের এই অংশটা থাকে না। গেট মেথডের এই অংশটা না থাকার কারণে ও কিন্তু ডাটাগুলা ইউআরএল এ শো করে, ঠিক আছে, কারণ ওর নিজের মধ্যে কোনো ডাটা রাখার তো কোনো বডি নাই। বুঝা গেল? এই জন্য ওর ডাটাগুলা ইউআরএল শো হয়। কিন্তু ওর একটা ওই যে ও ওর একটা মিনিমাম একটা ইয়ে থাকে, মানে ডাটা সেন্ড করার মতো। এটা হচ্ছে মানে খুবই মানে শর্ট, মানে খুব বড় ডাটা সে পাঠাতে পারে না, ও হচ্ছে ছোট ছোট রিকোয়েস্ট গুলো হচ্ছে করে। কিন্তু এই ছোট রিকোয়েস্টের মধ্যে আপনি যদি হচ্ছে সাইন আপ বা ইয়ার ডাটাটা পাঠায় দেন, তখন ও কি করে, ও হচ্ছে ওই হেডার মধ্যেই হচ্ছে ওই ডাটাগুলা বাইন্ড করে, কারণ ওর তো ওর মধ্যে তো কোনো জায়গা নেই, তাই না? তাহলে ও ওই হেডার মধ্যেই ওই ডাটাগুলো বাইন্ড করে হচ্ছে আপনার এই সার্ভারের কাছে পাঠায়। কিন্তু পোস্ট মেথডটা হচ্ছে আপনার এই গেট মেথডের চেয়ে অনেক অ্যাডভান্স। এই পোস্ট মেথডের মধ্যে এই বডি পার্টটা থাকে। হ্যাঁ, অনেক অনেক বেশি। ধারণ ক্ষমতা হচ্ছে লিমিটেড। ও পাঠাইতে পারে কিন্তু এটা কিন্তু লিমিটেড। ওকে কিন্তু মানে আমরা মানে মানে ওই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে রিকোয়েস্ট গুলো করি, এই ছোট ছোট রিকোয়েস্ট, ওর ডাটা কিন্তু ও আনতেছে না। মানে ডাটাবেস থেকে যখন বা সার্ভার থেকে যখন ডাটাটা আনতেছে, তখন কিন্তু সার্ভার ওকে পাঠাচ্ছে, তাই না? না, সার্ভার কিন্তু গেট মেথডের মাধ্যমে পাঠাচ্ছে না। হ্যাঁ, আমি আপনার বলি, ডাটাটা যখন যায়, আপনি কিন্তু আপনার মানে আপনার সার্ভলেটের মেথড থেকে হচ্ছে আপনি ডাটাটা রিটার্ন করেন। আপনি কিন্তু এখানে বলা থাকে না যে এটা গেট থেকে রিটার্ন করতে হবে। আপনি একটা রিকোয়েস্ট পান, রিকোয়েস্টটা পান হচ্ছে আপনি গেট নাকি পোস্ট সেটার মাধ্যমে। কিন্তু আপনি যখন ডাটাটা রিটার্ন করেন আপনার ক্লায়েন্টের কাছে, ওটা কিন্তু গেট মেথড দিয়ে আসে না। ওটা কিন্তু গেট, মানে গেট পোস্ট হচ্ছে ডাটা আপনার সার্ভারে পাঠানোর জন্য হচ্ছে গেট গেট পোস্ট মেথড, ঠিক আছে? সার্ভার থেকে ডাটাটা যখন আসবে, ওটার কিন্তু কোনো গেট পোস্ট মেথড নেই, তাই না? আমরা কি করি, ওই যে মেথডের নিচে রিটার্ন করে দিই, রিটার্ন এত, মানে আমরা হচ্ছে ডাটাটা বাইন্ড করে ডাটাটা রিটার্ন করে দিই, তাই না? ওইখানে কিন্তু এখানে এটা গেটে যাবে না পোস্টে যাবে এটা কিন্তু বলা থাকে না। আপনি কি জিনিসটা ক্লিয়ার, না তো আমি হচ্ছে এক্সাম্পল দিয়ে আপনারা দেখাতে পারি, যদি ক্লিয়ার না হয় একদম কোড থেকে দেখাতে পারি আর কি। না 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 ভাই, তাহলে আপনার এই জিনিসটা আপনি ইয়ে করেন নাই। এই যে দেখেন, আমি আপনারা হচ্ছে কোডেই দেখাই। এই যে ধরেন এটা একটা 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 পোস্ট মেথড। পোস্ট মেথডে হচ্ছে আমার কাছ থেকে যখন ফর্মে ডাটাটা আসছে, তখন কিন্তু আমি ওরে বলে দিছি এই যে সাইন মানে সাইন আপ ইউআরএল, এটা যখন দিছি এখানে কিন্তু বলা আছে যে আমি হচ্ছে সাইন আপে যাই। এটা ছোট্ট একটা ক্রুড এক্সাম্পল। তাহলে এটার মধ্যে আমি হচ্ছে যাই সাইন আপ ফর্মটাতে, মানে যে আমার জেএসপি পেজে যাই, ঠিক আছে? জেএসপি পেজে গেলে দেখবো, এই যে দেখেন, সেটা আমি ডিলিট করে দেখা যাচ্ছে তো না? এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার ফর্ম। এই ফর্মে কিন্তু আমার বলা আছে যে সাইন আপ যদি, মানে এখানে যদি কেউ সাইন আপে হিট করে, মানে সাইন আপ বাটনে যদি হিট করে, ও কিন্তু অ্যাকশনে পাঠাবে হচ্ছে এই যে সাইন আপ যে রিকোয়েস্ট আছে এখানে, ঠিক আছে? এই যে এখানে দেখেন বলা আছে মেথড হচ্ছে পোস্ট, ঠিক আছে, মেথড পোস্ট। কিন্তু এটুকুই কিন্তু ওর কাজ শেষ। কিন্তু এই যে এখন আমি যখন সাইন আপ বাটন, সাইন আপের কাজ যখন হচ্ছে, আমি সাইন আপে যাই, এই যে দেখেন সাইন আপের কাজ যখন শেষ হচ্ছে, তখন কিন্তু আমি ওরে এই যে সাইন আপ সাকসেসফুল হচ্ছে নাকি হচ্ছে ইরর হবে, এটা হচ্ছে এখানে এই যে লজিক লেখা আছে। লজিক লেখার পর আমি কিন্তু ওরে এই যে রিকোয়েস্ট ডট গেট রিকোয়েস্ট ডিসপ্যাচার দিয়ে আমি হচ্ছে এখানে হচ্ছে কোন পেজে যাবে সেটা বলা আছে। আর এখানে যদি আমার কোনো ডাটা বাইন্ড করার দরকার হয়, তো সেটা আমি বাইন্ড করতেছি। বাইন্ড টাইম করে আমি ওরা এই যে ফরওয়ার্ড করে দিতেছি রিকোয়েস্ট রেসপন্স। এখানে কিন্তু আমার কোনো জায়গায় বলা নাই যে এটা কি গেটে যাবে না পোস্টে যাবে। এটা কিন্তু আমার স্পেসিফিক একটা পেজের কথা বলা আছে। তো এখানে কিন্তু পাঠানোর সময় ডাটা যখন আমি রেসপন্স করতেছি, তখন কিন্তু ডো গেট আর ডো পোস্টের কোনো কাজ নাই। ডো গেট ডো পোস্টের কাজটা তখনই যখন আমি ডাটাটা
ক্লায়েন্ট থেকে আমার সার্ভারে আমি মানে কোনো রিকোয়েস্ট করি, তখনই হচ্ছে এটার আসলে কাজ। বোঝা গেল? হুম। আর হচ্ছে হচ্ছে আপনি বলবেন যে কি থাকে যে পোস্টের মধ্যে ছিল বডি পার্ট থাকে, ওরে যখন আমি ডাটাটা মনে করেন আমি সাইন আপ ফর্মটা ফিল আপ করলাম, ফিল আপ করার পর আমি যখন বলি যে পোস্ট মেথডে এটা এক্সিকিউট করতে, ও কিন্তু আর এটা ইউআরএল শো করে না, কারণ কি ওর বডি আছে, ও ডাটাটা ওর বডির মধ্যে রাখে, বডির মধ্যে স্টোর করে, যার কারণে আমরা ডাটাটা ইউআরএল দেখতে পাই না। কিন্তু ওই যে গেট মেথডের কিন্তু এই যে এই বডি পার্টটা নাই, যার কারণে ওর বাধ্য হয়ে ডাটাটা ওর ওই হেডের মধ্যেই রাখতে হয়, যার কারণে আমরা এই হেডের ডাটাগুলো দেখতে পাই। হ্যাঁ, বলা যেতে পারে। এভাবে বলবেন আপনি, আপনি আনসারটা দিবেন। আর আরেকটা জিনিস অ্যাড করে দিবেন যে গেটটা হচ্ছে পোস্ট, মানে পোস্টটা হচ্ছে গেটের চেয়ে অধিক সিকিউর, আর গেটটা আসলে মানে তৈরি করা হয়েছে জাস্ট রিকোয়েস্ট করার জন্য ডাটাবেজে, কিন্তু কোনো ডাটা স্টোর করার জন্য বা কোনো সিকিউর ডাটা হচ্ছে মানে পাঠানোর জন্য আপনার গেট রিকোয়েস্টটাকে হচ্ছে রেডি করা হয়। যেমন এক্সাম্পল, আপনি যদি লগ ইন ফর্ম ফিল আপ করেন, লগ ইনের যে আপনার ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এটাও তো কিন্তু একটা রিকোয়েস্ট, তাই না? কিন্তু এই রিকোয়েস্টটা কিন্তু আপনি ওই যে গেটের মাধ্যমে করবেন না, ওটাও কিন্তু আপনি পোস্টের মাধ্যমে করবেন, তাই না? বা কোনো একটা জিনিস ডিলিট করতে যাচ্ছেন, ওটার জন্য তো জাস্ট আপনার আইডিটা পাঠালেই হয়, তাই না? মানে একদম সিম্পল যে জিনিসগুলো একদম ক্ষুদ্র, ওই ডাটাগুলো আপনি হচ্ছে পাঠাবেন। আপনি হচ্ছে মানে গেট আর পোস্টটা ইউজ করবে কে বলেন তো? এটা তো ইউজার ইউজ করবে না, এটা ইউজ করবে হচ্ছে ডেভেলপার। তো ডেভেলপার চিন্তা করবে যে ওর ইউজারের ডাটাটা কতটুকু সিকিউর, ইউজারের ডাটাটা যদি এমন হয় যে এটা কেউ দেখলে সমস্যা নাই, কারণ ইউজার কোনো একটা ডাটা সার্চ করতেছে বা একটা পেজ থেকে অন্য একটা পেজে যাচ্ছে, তো এইগুলা তো খুব একটা সিকিউর না, তাই না? এই ডাটাগুলো আমি হচ্ছে গেটের মধ্যে লিখবো। যেমন একটা হাইপার লিংকের মাধ্যমে ওই যে আমরা যেটা বললাম, একটা নিউজ পেজে যাচ্ছে, ও নেক্সট বাটনে ক্লিক করতেছে, আবার ব্যাক বাটনে ক্লিক করতেছে, কোন একটা জিনিস সার্চ করতেছে, এই জিনিসগুলো আমি হচ্ছে গেট দিয়ে পাঠাতে পারি। কিন্তু যে জিনিসগুলো সিকিউর, যেমন আমার ইউজার হচ্ছে ডাটা যদি আপডেট করতে চায়, বা হচ্ছে ও হচ্ছে লগ ইন এর ইনফরমেশন পাঠালো, বা হচ্ছে কোন একটা আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা ব্যাংকিং ব্যাংকিং প্রজেক্ট, ওইটা ব্যাংকের আপনার ক্রেডিট কার্ডের কোন একটা ইনফরমেশন পাঠালো, বা ওর ব্যালেন্সের কোন একটা ট্রানজাকশন করলো, ওইগুলো তো আপনি কখনোই মানে গেট দিয়ে পাঠাবেন না, তাই না? মানে আপনি এটা চিন্তা করবেন, মানে সহজ কথা এটা, যদি ইউজারের ডাটা সিকিউর হয়, যেটা মানে ইউজার ছাড়া অন্য কেউ জানলে সমস্যা আছে, ওই ডাটাগুলো আমি অবশ্যই পোস্ট ইউজ করব। আর যেগুলো আমার লেস সিকিউর, মানে নর্মাল মানুষ জানলে সমস্যা নেই, ওইগুলো আমি গেট ইউজ করব। গেট ইউজ না করলেও, না গেট ইউজ না করলে পারবেন কিভাবে? দেখা যায় গেট ইউজ যদি না করেন, আপনার পোস্ট মেথড কিন্তু আপনি পোস্ট পোস্ট রিকোয়েস্ট আপনি তখনই করতে পারবেন যখন আপনার একটা ফর্ম থাকবে, তাই না? এখন সাপোজ ধরেন একটা নর্মাল একটা বাটন, তাহলে আপনি যদি সব জায়গায় পোস্ট ইউজ করতে চান, আপনার একটা বাটন যদি ক্রিয়েট করেন, ওটার জন্য কিন্তু আপনার একটা ফর্ম তৈরি করা লাগবে, তাই না? কারণ আপনি কিন্তু একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই অ্যাকশনটা, এই যে মেথড পোস্ট, এটা লিখতে পারবেন না। এই মেথড হয়ে গেল, এই যে এই মেথড পোস্ট, এটা লেখা যায় কিন্তু শুধু ফর্মে। এখন সাপোজ ধরেন আপনি হচ্ছে নেক্সট বাটন বা হোম বাটন, আপনি হচ্ছে একটা পেজে একটা হোম বাটন দিলেন, হোম বাটনে যাবে, হোম বাটনের জন্য আপনি একটা এরকম ফর্ম বানাবেন, মানে আপনার ধরেন ফর্মটা আরো ছোট হবে, ছোট হইলেও তো আপনার হচ্ছে একটা বাটনের জন্য কতগুলো লাইন লেখা লাগতেছে। আর যেহেতু আরেকটা জিনিস খেয়াল করেন, যেহেতু এটার বডি পার্ট নাই গেটের, শুধু হেডার আছে, তাহলে এটা যখন রিকোয়েস্টটা করে, এটা কিন্তু অনেক ফাস্ট হয় পোস্টের চাইতে, তাই না? গেটের গেটের কিন্তু বডি পার্ট নাই, কিন্তু গেটটা কিন্তু পোস্টের চেয়ে ফাস্ট। হ্যাঁ, গেটটা কিন্তু মানে খুব ফাস্ট রিকোয়েস্ট করে, কারণ কি ওর বডিটা ছাড়াই ও চলে যাচ্ছে, তাহলে এটা ও কিন্তু অনেক ফাস্ট হয়, তাই না? ওর সাইজ অনেক ছোট, ও খুব দ্রুত রিকোয়েস্ট রেসপন্স করতে পারে, তাই না? তাহলে আমরা সব জায়গায় যদি মানে শুধু পোস্ট মেথড ইউজ করি, এটা আপনার কোড করতে ঝামেলা হবে, আবার আপনার সিস্টেমের জন্য এটা স্লো হয়ে যাবে। আমরা এই জন্য তো দুইটাই দিছে, যে আমরা যেটা লেস সিকিউর সেটার জন্য আমরা গেট ইউজ করব, আর যেটা আমার একটু বেশি সিকিউর, যেটা মানে আমার সিকিউর ডাটা থাকবে, ওটাতে আমি গেট ইউজ করব। এই আর কি। তো আমরা হচ্ছে মানে গত ক্লাসে এমবিসি প্যাটার্ন নিয়ে আলোচনা করছিলাম, তাই না? এমবিসি প্যাটার্ন, এই যে যে এখন যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে না? এই যে ক্লায়েন্ট,
মানে ক্লায়েন্ট যখন একটা রিকোয়েস্ট করে, রিকোয়েস্টটা কিভাবে আসলে মানে আমরা কোডিং এর মাধ্যমে কিভাবে এটা হ্যান্ডেল করি, যে প্রথমে রিকোয়েস্টটা কন্ট্রোলারে যায়, কন্ট্রোলার তারপর, হ্যাঁ বলেন। হুম 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 কন্ট্রোলারের মধ্যে কিন্তু না আপনার, আপনি যদি গাড়ির কথা চিন্তা করেন, কোনো কিছু রাখার যখনই প্রশ্ন আসবে তখনই তো ভেরিয়েবল বা এট্রিবিউটের কথা চলে আসবে, তাই না? আপনার কন্ট্রোলারের তো কোনো ভেরিয়েবল নাই, আপনি যখন ডাটা ভেরিয়েবল রাখবেন অবশ্যই আসবে হয় ডিটিও না এন্টিটি, তাই না? কারণ আপনি তো হচ্ছে আপনার মানে আপনার মানে ক্লায়েন্টের যে ফিল্ড গুলো আছে যেখান থেকে ক্লায়েন্ট হচ্ছে ডাটা পাঠাবে, রিকোয়েস্টের ডাটাগুলো পাঠাবে, এই ডাটাগুলো ধরার মতো জায়গা কিন্তু আছে শুধু ডিটিও আর এন্টিটিতে। এই দুইটার মধ্যেই আপনি কিন্তু, কারণ কন্ট্রোলারে রাখতে পারবেন না, আপনি রাখবেন কন্ট্রোলারে ডিটিউর অবজেক্ট ক্রিয়েট করে ডিটিউর মধ্যে রাখবেন। এখন এখানে কিন্তু সার্ভিস একটা কাজ করে, সার্ভিস কিন্তু আপনার এই যে গাড়ির যে জিনিসগুলো আছে, আপনি যদি গাড়ির এক্সাম্পল দিচ্ছিলেন, গাড়ি কিন্তু এখানে চেঞ্জ হয়, আপনার গাড়ির যাত্রীদের ও এখান থেকে নামায় ও হচ্ছে এনটিটির গাড়িতে আবার তুলবে। সার্ভিস হচ্ছে এই কাজটা করে। সার্ভিস কিন্তু এই যে মানে আমি আপনাকে কি বললাম, যখনই কন্ট্রোলার থেকে সার্ভিস ডাটা নিবে তখন সে নিবে ডিটিউর কাছ থেকে। আর যখন সার্ভিস মানে ডাটাবেজে ডাটা সেভ করবে তখন সেভ করবে থ্রু এন্টিটির মাধ্যমে, কারণ ডাটাবেস কিন্তু এন্টিটি ছাড়া কাউকে চেনে না, আর কন্ট্রোলার হচ্ছে ডিটিও ছাড়া কাউকে চেনে না। তো সার্ভিস হচ্ছে এখানে আসলে ওই যে ইন্টারপ্রিটার থাকে না, যে সার্ভিস যদি ডাটাবেজে ডাটা সেভ করতে হয়, ও হচ্ছে সার্ভিস যদি কন্ট্রোলার কাছে ডাটা নেয়, কার মাধ্যমে ডাটা নিবে, ডাটা ডিটিওর মাধ্যমে, ও ডিটিওর মাধ্যমে ডাটাটা নিবে, নেওয়ার পর এটা যদি আপনার সার্ভারে পাঠাইতে হয় তাহলে সার্ভারে পাঠাবে, এখানে ডিটিওর থেকে ডাটাটা এন্টিটির মধ্যে রাখবে, রেখে এন্টিটিটারে পাঠিয়ে দেবে। আমাদের মোটামুটি গত ক্লাসটা রিভিউ করা শেষ, আমরা মোটামুটি এমএসসি প্যাটার্ন তো ওই যে দেখলামই, মোটামুটি ক্লিয়ার হয়েছে না আপনার এখন? আচ্ছা ঠিক আছে, আমাদের এমভিসি প্যাটার্ন গেল, গেট পোস্ট মেথড গেল, তারপর সার্ভার রিকোয়েস্ট কিভাবে একটা হ্যান্ডেল করে সেটা আমরা জানলাম, প্রোটোকল সম্পর্কে জানলাম। আজকে আমরা একটা সিম্পল একটা মানে একদম মানে যেহেতু ফার্স্ট মানে প্রজেক্টে আমরা যাচ্ছি, তো একদম শুরু থেকে আমরা হচ্ছে মানে আমরা হচ্ছে কি একটা ছোট্ট একটা প্রজেক্ট করব, ক্রুড প্রজেক্ট, ছোট্ট প্রজেক্ট। কোম্পানিগুলোতে কি হয়, কোম্পানিগুলোতে কিন্তু একদম র থেকে একদম এক্সএমএল ফাইল ডিজাইন করে, কোড কিন্তু খুব কম করে। তারা কি করে, দেখা গেল যে একটা পুরান প্রজেক্ট, তাদের নিজস্ব যদি কোনো প্রজেক্ট থাকে সেই প্রজেক্টে গিয়ে কাজ করা লাগে, ঠিক আছে? অথবা হচ্ছে কোনো একটা প্রজেক্ট যদি আউটসোর্সিং এর মাধ্যমে আসে, সেটা হচ্ছে দেখা গেলো একটা এক্সিস্টিং প্রজেক্ট, ওইটারে হয়তো বা কোনো একটা ভার্সন আপডেট করা লাগে, বা হচ্ছে কোনো একটা নতুন ফিচার অ্যাড করতে হয়, বা কোনো একটা ফিচার বাদ দেওয়া লাগে, বা কোনো একটা ইরর আছে ইরর হ্যান্ডেলিং করা লাগে, তাই না? এই জিনিসগুলো হচ্ছে করা লাগে। তো আমরা হচ্ছে ওইভাবেই আগাবো, ঠিক আছে? আমরা প্রথম ছোট্ট একটা প্রজেক্ট করব, প্রজেক্ট করার পর ওই প্রজেক্টের মধ্যে একটা ফিচার অ্যাড করব, এভাবে একটা একটা একটু 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 ফিচার অ্যাড করতে করতে দেখা যাবে যে একটা দিন আস্তে আস্তে মানে ওই প্রজেক্টটাই আমাদের একটা বড় প্রজেক্ট হয়ে যাবে আর কি, হ্যাঁ। মানে একটা জাভা ক্লাস কখন আসলে সার্ভলেট হয়, মানে ও যখন এইচটিটিপি সার্ভলেটকে এক্সটেন্ড করে তখন হচ্ছে আমরা হচ্ছে একটা জাভা ক্লাসকে সার্ভলেটে কনভার্ট করতে পারি, তাই তো? Right. এখন আপনাকে কোন একটা মনে করেন আপনি কোন একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন, ওরা আপনাকে বলল যে তুমি আমাকে হচ্ছে একটা সার্ভলেট একটা ওয়েবসাইট ডিজাইন করে দিবা সার্ভলেট ইউজ করে, কিন্তু তুমি সার্ভলেট ইউজ করবা কিন্তু এইচটিটিপি সার্ভলেটকে এক্সটেন্ড করতে পারবে না। ধরেন মনে করেন যে মানে ওয়ান ফাইন মর্নিং মানে কাল আজকে রাতে আপনার হচ্ছে যে ওরাকল তো হচ্ছে এখন জাভার ওনার, তাই না? তো ওরাকল ঘোষণা করলো যে এইচটিটিপি সার্ভলেট ক্লাসটা আপাতত বন্ধ, কেউ আর এইচটিটিপি সার্ভলেট ইউজ করতে পারবে না, মানে যত জাভা ডেভেলপার আছো আগামীকাল সকাল থেকে কি এইচটিটিপি সার্ভলেট ইউজ করতে পারবে না। তাহলে এখন আপনি কি করবেন, এখন আপনি সার্ভলেট ডিক্লেয়ার করবেন কিভাবে? এখন কি সার্ভলেট ডিক্লেয়ার করা সম্ভব কিনা? আপনি কি আর মানে এখন যদি ও বলে আপনি কি কোডিং বন্ধ করে দিবেন? তাহলে এখন তাহলে কাজ কিভাবে করবেন এখন আপনি? এইচটিটিপি সার্ভলেটে তো কোড লিখতে পারবেন না, কোড বন্ধ। আচ্ছা, এটার জন্য হচ্ছে যেহেতু যদি হ্যাঁ হ্যাঁ যদি টমকেট এটা বলে বা না সরি টমকেট না, যদি ওরাকল এটা বলে করা যাবে না, তার মানে অবশ্যই অন্য কোনো ওয়ে আছে যেটা আমরা এইচটিটিপি সার্ভলেটকে এক্সটেন্ড না করেও একটা জাভা ক্লাসকে হচ্ছে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে? আমরা একটা জাভা ক্লাসকে তিনটা উপায়ে ডিক্লেয়ার করতে পারি, মানে একটা মানে জাভা নরমাল একটা জাভা ক্লাসকে তিনটা উপায়ে
মানে সার্ভলেটে ডিক্লেয়ার করতে পারি। এটার মধ্যে সবচেয়ে লেটেস্টটা হচ্ছে HTTP সার্ভলেট, জাভা ক্লাস টু সার্ভলেট। দেখেন গুগল আমাকে বলতেছে কিন্তু আমি 3 ওয়েজ, 3টা ওয়ে আছে। আমি যদি একটা জাভা ক্লাসকে যদি সার্ভলেটে কনভার্ট করি, তিনটা ওয়ে কি কি? আমি চাইলে HTTP সার্ভলেটকে এক্সটেন্ড করতে পারি, অথবা আমি ইমপ্লিমেন্ট করতে পারি সার্ভলেটকে, শুধু সার্ভলেট নামে একটা ইন্টারফেস আছে, আমি চাইলে ওইটার ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা আমি চাইলে এক্সটেন্ড করতে পারি জেনেরিক সার্ভলেটকে। জেনেরিক সার্ভলেটকে আমি আপনাকে সবগুলার হচ্ছে ছোট ছোট এক্সাম্পল দেখাই। এটা আচ্ছা, এটা যাওয়ার আগে আমি হচ্ছে এই যে দেখেন, আচ্ছা এটা দেখেন ফার্স্টে যখন নাকি সার্ভলেট ডিজাইন করা হতো তখন কিন্তু ফার্স্ট জাভা যেটা নিয়ে আসলো সেটা হচ্ছে শুধু সার্ভলেট। এখানে দেখেন একটা পাবলিক ক্লাস ফার্স্ট, এটা একটা জাভা ক্লাস, ঠিক আছে, নরমাল জাভা ফাইল, কারণ কি এই যে ক্লাস ডিক্লেয়ার করা আছে, এটা কিন্তু ইমপ্লিমেন্ট করছে হচ্ছে সার্ভলেটকে। যখন আমি সার্ভলেট ইন্টারফেস যেহেতু ইমপ্লিমেন্ট করছে, তার মানে বুঝতেছি এটা কি একটা ইন্টারফেস, এটা কিন্তু কোনো মানে ক্লাস ফাইল না, তাই না? যদি ক্লাস হতো আমি এটা কি করতাম, এক্সটেন্ড করতাম, তাই না? যেহেতু ইমপ্লিমেন্ট করছে আমি বুঝতেছি কি সার্ভলেটটা কি একটা ইন্টারফেস, তাই তো? মানে কোন একটা জাভা ক্লাসকে সার্ভলেটে কনভার্ট করবেন, তখন আমরা জানি কি যখন একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে হয় তখন অবশ্যই কি করতে হয়, তার মধ্যে যে মানে ওই ইন্টারফেসে যেই মেথড গুলার মানে হেড ডিক্লেয়ার করা আছে আমাদেরকে অবশ্যই কি করতে হয়, এগুলোর ওভাররাইড করতে হয়, মাস্ট, তাই না? আমরা কিন্তু যখন নাকি এটারে হচ্ছে কল করব তখন এই যে এই ক্লাস, এই 4-5টা ক্লাস আছে, এই 5টা ক্লাস আর কি, এই যে আপনার ইনিট, সার্ভিস, ডেস্ট্রয়, এই তিনটে আসলে মেইন। আর এগুলো হচ্ছে কনফিগার টনফিগার, এগুলোর জন্য, এগুলো হাবিজাবি, এগুলো আমাদের খুব একটা দরকার নেই। এই তিনটা ক্লাস আসলে কি করে, যখন আপনি হচ্ছে এই ইনিট হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, আপনি এখানে চাইলে কিছু লিখতেও পারেন, নাও লিখতে পারেন, সমস্যা নেই। কিন্তু সার্ভার এই সার্ভলেট, আপনার এই সার্ভলেটটা যখন রান হবে তখন সর্বপ্রথম এখানে যদি আপনি কিছু লিখে রাখেন, মনে করেন আপনি কোনো কানেকশন টানেকশন বা কোনো কিছু কাজ আপনি করছেন, ঠিক আছে, সার্ভারের কানেকশন করলেন, ফার্স্ট হচ্ছে এই যে ইনিট মেথডটা হচ্ছে কল হবে, ঠিক আছে, ইনিট মেথডটা এক্সিকিউট হবে। আচ্ছা ভাই, আমরা যেখানে ছিলাম আর কি, যে আমরা দেখছিলাম যে আমরা যদি চাই আমরা হচ্ছে একটা সার্ভলেট কাজকে 3 ভাবে ডিক্লেয়ার করতে পারি, তাই না? আমরা একদম মানে আমরা একদম শুরুর দিকে ছিলাম আর কি, যে একদম ফার্স্ট জাভা যখন আসলো যে একটা সার্ভলেট সাইট, মানে আমরা যখন একদম একটা সার্ভলেট লিখে এক্সটেন্ড এইচটিটিপি সার্ভলেট, ঠিক আছে, যে আমরা জাস্ট এটা করলেই হচ্ছে আমরা হচ্ছে একটা সার্ভলেট কাজকে কনভার্ট করে ফেলতে পারি। কিন্তু একদম ফার্স্ট জার্নিটা এত মানে স্মুথ ছিল না আর কি। যখন জাভা আসলো তখন কিন্তু এত সহজ ইজি ছিল না প্রোগ্রামারদের জন্য একটা সার্ভলেট ক্লাস তৈরি করা। তখন একটা সার্ভলেট ক্লাস আসলে তৈরি করতে হলে মানে শুরুতে ইমপ্লিমেন্ট করা লাগতো একটা সার্ভলেটকে। আমার ইয়া দেখা যাচ্ছে না তো স্ক্রিন, তাই না? হ্যাঁ, মানে আসলে ফ্রেমওয়ার্ক কি, ফ্রেমওয়ার্ক আসলে আপনার কাজটাকে ইজি করে দেয় আর কি। কিন্তু আপনার তো আগে আপনি কোন জিনিসটা ইউজ করবেন এটা তো জানতে হবে, তাই না? আপনি যত মানে আপনি যদি ওয়েবে কাজ করেন, জাভা ওয়েব নিয়ে কাজ করেন, আপনার জাভা মানে জেএসপি সার্ভলেট, তারপর জেডিবিসি, ঠিক আছে, এই জিনিসগুলো ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনার মানে যত ডিপে যেতে পারবেন আপনি তত বেটার। মানে কল করা থাকে এগুলাকে আমাদের ওভাররাইড করা লাগে, তাই না? ওই যে আমরা যখন ক্রুড করতাম আগে, মনে আছে না ছোটবেলায় ওই যে ডাউতে যখন যেগুলো লিখতাম, ডাও ইমপ্লিমেন্টেশনে গিয়ে কি আবার এগুলো ওভাররাইড করা লাগতো না? ওভাররাইড করা লাগতো, কেন ওভাররাইড করা লাগতো? কারণ কি ডাউটা হচ্ছে আমার একটা ইন্টারফেস, তাই না? এই জন্য ইন্টারফেসে যখন কোনো কিছু আমরা ডিক্লেয়ার করি ওটা হচ্ছে ইন্টারফেসটা, যেখানে যেটাতে আমরা কল করব ইন্টারফেসের ওই মেথড গুলাকে আমার ওভাররাইড করা লাগে। তাহলে আমার ইন্টারফেসে কি কি মেথড ছিল, আমার ইন্টারফেসে এই সার্ভলেট ইন্টারফেসে মেথড ছিল ইনিট মানে ইনিশিয়ালাইজ, তারপর ছিল সার্ভিস, তারপর ছিল ডেস্ট্রয়, তারপর ছিল কনফিগ। মানে এই দুটো আমাদের এত ঘাটাঘাটি করার দরকার নাই, এগুলো হচ্ছে আমরা বাদ দিই। আমরা হচ্ছে এই এই তিনটার দিকে হচ্ছে ফোকাস দিই, ইনিট, সার্ভিস আর হচ্ছে ডেস্ট্রয়। ইনিটটা কি? এখন ইনিটটা হচ্ছে আপনার হচ্ছে ইনিশিয়ালাইজ, ইন্টারফেসটাকে যখন এই ফার্স্ট ইমপ্লিমেন্ট করলো তখন কিন্তু এই ফার্স্টটা কি হয়ে গেল ভাই বলেন তো? এটা কিন্তু একটা সার্ভলেট হয়ে গেছে, তাই না? এটা কিন্তু এখন একটা সার্ভলেট, কারণ কি আমি হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করছি। আর সার্ভলেট যখন হয়ে গেছে এটা কি করবে, এই সার্ভলেটের কাজটা কি আসলে? সার্ভলেটের কাজটা হচ্ছে এটা হচ্ছে মানে এমবিসি প্যাটার্নে সে সার্ভিসের মাধ্যমে কোন একটা কিছু সার্ভ করবে। নরমাল একটা জাভা ক্লাসকে কি করি, সার্ভিসে কনভার্ট করি, তাই না? মানে একটা জাভা ক্লাস একটা সার্ভিস নেই, সার্ভিসের মধ্যে আমরা হচ্ছে ডাটাবেজের মানে কানেকশন গুলো ডাটাবেজের ওইটাতে লিখি, সার্ভলেট থেকে আমরা ডাটা পাঠাই, সার্ভিস হচ্ছে ওই ডাটাবেজে রাখে। আবার ডাটা যখন দরকার হয় মানে সার্ভলেট মানে বলতেছে আমি কন্ট্রোলারের কথা। কন্ট্রোলার কি করে, আবার সার্ভিসের কাছে ডাটা চায়, ডাটা ওই সার্ভিস আবার কি করে
ডাটাগুলো আবার হচ্ছে আপনার কন্ট্রোলারে পাঠায়। কন্ট্রোলারের মধ্যে কি লেখা থাকে, কতগুলো সার্ভলেট ক্লাস লেখা থাকে, তাই তো? আচ্ছা, এখন সার্ভিসটা কিন্তু নরমাল একটা জাভা ক্লাস, তাই না? সার্ভিসের মধ্যে কিন্তু আমরা কিছু মানে হয়তোবা স্প্রিং এর মধ্যে একটা অ্যানোটেশন দেওয়া থাকে সার্ভিস, তাহলে স্প্রিং বুঝে যে এটা একটা সার্ভিস ক্লাস, ঠিক আছে? কিন্তু এমনি নরমাল হাইবারনেটে যে আমরা যে কোডিং করি ওটাতে কিন্তু আমরা কিন্তু বলি না যে এটা কোনো সার্ভিস, আমরা এমনি ধরে নেই যে এই জাভা ক্লাসগুলো হচ্ছে সার্ভিস। আমরা আমাদের যত প্রজেক্টের যত বিজনেস লজিক গুলো আছে আমরা হচ্ছে কন্ট্রোলারে না লিখে ওই সার্ভিসে লিখি। তা সার্ভিস হচ্ছে ওটা ডাটাবেজের সাথে, মানে ডাটাবেজের সাথে কাজ করে। তাহলে সার্ভলেটটা কি করে? সার্ভলেটটা আসলে কন্ট্রোলারটাই তো আসলে মানে মূল কাজগুলো করে, তাই না? এখন এমবিসি প্যাটার্ন যদি বাদ দেন মনে করেন, তাই না? মানে আমরা নর্মাল যে ইউনিভার্সিটিতে যে ধরনের প্রজেক্ট করি, আমরা ইউনিভার্সিটিতে কিন্তু স্যারদেরকে যখন ফাইনাল প্রজেক্ট দেখানো লাগতো আমরা কিন্তু ওই যে এমবিসি প্যাটার্ন মেনটেন করতাম না, করতাম। আমরা কিন্তু ওই যে সার্ভলেটের মধ্যে এই যে কানেকশন রেডি করে ডাটা আমার ভিউ থেকে আনা দরকার, এনে এটার মধ্যেই হচ্ছে সব বিজনেস লজিক করে, মানে একটা পেজের মধ্যেই একটা সাবলেটের মধ্যেই, তারপর ডাটাবেস থেকে ডাটা এনে এটাই কোয়েরি, এখানেই কোয়েরি রান করে আমরা হচ্ছে আবার ডাটা হচ্ছে ভিউতে পাঠিয়ে দিতাম, তাই না? আমরা তো এইভাবেই কোড করে আসছি, মোটামুটি সবাই এইভাবেই করে। আর যারা যারা নাকি জানে এমবিসি প্যাটার্ন ওরা হয়তো ফলো করে, কিন্তু ম্যাক্সিমাম পোলাপান দেখা যাচ্ছে ওই কোন রকমের প্রজেক্টটা, মানে এটা তার কোনো আমার ক্লায়েন্টর ক্লায়েন্ট চাচ্ছে না বা এখান থেকে আমার আনানো হচ্ছে না, ওই স্যারে বুঝাইতে পারলেই হলো। স্যার তো এসে দেখে আউটপুট ঠিক আছে কিনা, আউটপুট ঠিক আছে, ওকে। তো এইভাবে আসলে কাজ করে। তো তো ওই সময় যদি আপনার ওই সময় তাহলে আপনি হচ্ছে সার্ভলেটের মধ্যে হচ্ছে আপনি ইয়ে করবেন কোথায়? কারণ আপনার মানে আচ্ছা আপনার হচ্ছে কানেকশন গুলা ডাটাবেজের সাথে যখন কানেকশন করবেন তাহলে অবশ্যই কানেকশন গুলা কোথায় লিখবেন? এখন আমরা হচ্ছে কানেকশন গুলা এখানেও লিখতে পারি। এখানে কিন্তু দেখেন কোনো ডোগের ডো পোস্ট মেথড নাই, দেখতেছেন? এখানে কিন্তু ইনিট আছে, সার্ভিস আছে, ডেস্ট্রয় আছে। তাহলে আমার কি কি আছে? ডেস্ট্রয় আছে। ডেস্ট্রয়টা কি? সার্ভলেটটা যখন নাকি আপনি মানে সার্ভলেটের কাজ যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই ডেস্ট্রয় মেথডটা অটোমেটিক কল হবে। এটার মধ্যে এটা হচ্ছে ডেস্ট্রয় মেথড, মানে সার্ভলেটটা ডেস্ট্রয় হয়ে যাবে। আচ্ছা, আর ইনিট মেথডটা হচ্ছে আপনি যখন এই সার্ভলেটটারে কল করবেন, এক্সএমএল ফাইল যখন এই সার্ভলেটটারে কল করবে তখন হচ্ছে শুরুতেই এই ইনিট মেথডটা হচ্ছে কল হবে। আর এই সার্ভিসটা হচ্ছে এই সার্ভিস, হ্যাঁ, মেইন মেথড কল হইতো, কিন্তু এখানে হচ্ছে মানে এই ক্লাসটা যখন রান হবে, ফার্স্ট ক্লাসটা যখন রান হবে, মানে টমকেট যখন এই ফার্স্ট ক্লাসটা রান করবে শুরুতেই হচ্ছে এই ইনিট মেথডটা এক্সিকিউট হবে। ইনিট মেথডটা এক্সিকিউট হওয়ার পরে তারপর ও সার্ভিসের কাছে আসবে। এই সার্ভিসের মধ্যেই হচ্ছে আমরা যে সার্ভলেটের যে কাজগুলো করি এই সব কাজ হচ্ছে এখানে থাকবে। ডো গেট ডো পোস্ট মেথডের মধ্যে আমরা যে কাজগুলো করি, মানে যত লজিক টজিক আপনার যা আছে কোডিং সব আপনি এখানে করবেন। এই সার্ভিসের আগে হচ্ছে আপনার ইনিট মেথডটা এক্সিট হয়। তাহলে আপনি আপনার বুঝতেই পারতেছেন তাহলে এখানে কি লিখবেন? আপনার যত ডাটাবেজের যত কনফিগারেশন আছে সব আপনি এখানে করবেন, তাই না? কারণ আপনি তো এখানে হচ্ছে ডাটা হয়তো বা ডাটাবেজ থেকে আনবেন অথবা ডাটা স্টোর করবেন। তাহলে এই ডাটা আনা বা স্টোর করার আগে অবশ্যই তো ডাটাবেজের কি করতে হবে? ডাটাবেজের কানেকশন বিল্ড আপ করতে হবে, তাই না? তো আগে আপনি এখানে কানেকশন বিল্ড আপ করে নিলেন, তারপর হচ্ছে এখানে হয়তোবা আপনি কাজ করবেন। কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু কোনো ডো গেট ডো মেথড, ডো পোস্ট মেথড নাই, তাই না? ডো গেট ডো পোস্টের মেথড কিন্তু এই যে দেখেন সার্ভলেট রিকোয়েস্ট তারপর এই যে রেসপন্স, আমরা এরকম দুটো অবজেক্ট ক্রিয়েট করতাম এসটিপি রিকোয়েস্টের মধ্যে, তাই না? এই যে দেখেন এইচটিটিপি রিকোয়েস্টের এটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট লেটেস্ট আমরা যেটা ইউজ করি, এটার মধ্যে দেখেন এই যে রিকোয়েস্ট রেসপন্স, এই যে ডো গেটের মধ্যে রিকোয়েস্ট রেসপন্স আছে, আবার ডো পোস্টের মধ্যেও কি এরকম রিকোয়েস্ট রেসপন্স আছে, তাই তাই তো? আচ্ছা, হ্যাঁ। কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু কোনো ডো গেট ডো পোস্ট নাই, কিন্তু সার্ভিসের মধ্যে রিকোয়েস্ট রেসপন্স আছে, ঠিক আছে? তখন যেটা হইতো তখন কিন্তু ডো গেট ডো পোস্ট মেথড ছিল না, জাস্ট একটা মেথডই ছিল এই সার্ভিস। এই সার্ভিসটাই আসলে এই রিকোয়েস্ট হ্যান্ডেল করতে, এলো আলাদা করে ডো আলাদা করে মানে গেট এরকম কিছু ছিল না, বুঝতে পারছেন? তখন একটা মেথডই ছিল সার্ভিস। এই সার্ভিসটাই হচ্ছে রিকোয়েস্ট নিত সার্ভারের কাছে, কোনো ডো গেট ডো পোস্ট ছিল না, একটা একটা মেথডই ছিল, এটা হচ্ছে সার্ভিস। আর এটার কনফিগারেশন কি? কনফিগারেশন সেম আগের মতো। এই যে দেখেন web.xml এ যদি যাই, web.xml এখন যেভাবে xml তখন xml, ধরেন এটার ইউআরএল হচ্ছে হ্যালো, এই হ্যালোর জন্য এই যে s1 দিয়ে এটা হচ্ছে সাবলেট নেম, আর এই যে এই ফার্স্ট ক্লাসটাকে আমরা এই যে এই s1 এর সাথে ম্যাপিং করে দিছি। আমরা এই যে http সাবলেটটা এইভাবেই করি, তাই না? এটা তো web.xml। এই যে দেখেন এখানে কিন্তু এই যে আমি যে এই যে ফার্স্ট যে সাবলেটটা এটার কনফিগারেশনটা দেখেন web.xml এ, এটার কোন web.xml এর কনফিগারেশন কিন্তু আগে যেরকম ছিল এখন এরকমই আছে, সেম। এই যে ফার্স্ট এই যে হ্যালো রিকোয়েস্টটা যদি আপনার ভিউ থেকে হিট হয় তাহলে এই যে s1 দিয়ে তো আমি হচ্ছে এই যে সাবনেট নেমের সাথে এই যে
এই ক্লাসটারে ম্যাপিং করে রাখছে। এই যে আমার ক্লাসের নাম হচ্ছে ফার্স্ট, তাই না? এই যে ফার্স্টটারে ম্যাপিং করা। তাহলে হ্যালো দিয়ে যদি কেউ হিট করে তাহলে কই আসবে? আমার এই সাবলেটে আসবে। আচ্ছা, আমি যদি সাবলেট থেকে যদি কোনো HTML ছাড়া যদি আমার কোনো একটা মানে কোনো একটা লাইন আমি যদি সাবলেট থেকে HTML রান করতে চাই সুজাগতা, তাহলে আমাকে ইউজ করতে হবে প্রিন্ট রাইটার। আপনার জেএসপি পেজে তো HTML কোড রান হয়, কিন্তু সাবলেটে কিন্তু আপনার নরমালি HTML কোড রান হয় না। আমি কিন্তু এই যে সাবলেটের মধ্যে যে প্রিন্ট রাইটারের মধ্যে যদি এই যে HTML কোড লিখি, তাইলে কিন্তু এটা হচ্ছে ইয়াতে রান হয়, ব্রাউজারে রান হয়। তাহলে আমি যে এখানে এই যে প্রিন্ট রাইটারের মধ্যে HTML কোড লিখতে পারতেছি। তাহলে এই যে দেখেন, আমি কিন্তু এই যে প্রিন্ট রাইটারের মাধ্যমে আমি কিন্তু এই যে HTML কোড এটার মধ্যে লিখতে পারি। এই কোডটা কিন্তু হচ্ছে সরাসরি আমার মানে সাবলেটার থেকেই হচ্ছে HTML টা হচ্ছে ভিউতে দেখাবে, জেএসপি তে আমার লেখার দরকার নেই, তাই না? জেএসপি তে তো আমরা সরাসরি HTML কোড সাপোর্ট করে, জেএসপি তে সরাসরি আমরা HTML কোড লিখতে পারি, কিন্তু সাবলেটে কিন্তু সরাসরি HTML কোড লেখা যায় না, তাই না? আমরা যদি সাবলেটে এই যে প্রিন্ট রাইটার দিয়ে হচ্ছে যদি লিখি, তাহলে এটা হচ্ছে ব্রাউজার বোঝে। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে মানে এই সাবলেটটা কিভাবে কাজ করে। যদি ইমপ্লিমেন্ট দিয়ে করি, ইমপ্লিমেন্ট দিয়ে যদি করি, আমার ইনিট থাকে, সার্ভিস থাকে, আর ডেস্ট্রয় থাকে। হ্যাঁ, মানে অনেক ঝামেলা। তাহলে এইটা থেকে বাঁচানোর জন্য এরপর যেটা আসলো সেটা হচ্ছে আপনার জেনেরিক সার্ভলেট। দেখেন জেনেরিক সার্ভলেটটা কি করলো। জেনেরিক সার্ভলেটটা ও বললো আচ্ছা ঠিক আছে, ইনিট ডেস্ট্রয় জেনেরিক সার্ভলেট। হ্যাঁ, এবার হচ্ছে কি আমরা ওইটা শুধু সার্ভলেট ছিল, আগেরটা ছিল হচ্ছে সার্ভলেট ইন্টারফেস। তারপরে আপডেটেড ভার্সন আসলো হচ্ছে জেনারিক সার্ভলেট। এটা হচ্ছে একটা ক্লাস। এটা হচ্ছে এবার হচ্ছে আমরা ফার্স্ট ক্লাস থেকে যদি আমরা এই জেনারিক সার্ভলেটকে এক্সটেন্ড করি, তাহলে হচ্ছে আমার এই ফার্স্টটা হচ্ছে একটা সার্ভলেটে কনভার্ট হবে। কিন্তু এটার সুবিধা হলো এটার মধ্যে আমার ওই যে ইনিট ডেস্ট্রয় তারপরে যে কনফিগারেশন এগুলা কিছু লাগবে না। আমাকে এই জেনারিক সার্ভলেট শুধু আমাকে একটা হচ্ছে সার্ভিস সার্ভিস মেথড দিবে। আমরা শুধু সার্ভিস মেথডে কোড লিখবো, বাকি ইনিট তারপর ডেস্ট্রয় ও হচ্ছে ইন্টারনালি হ্যান্ডেল করবে। তাহলে আগেরটার চেয়ে একটু স্মার্ট হলো না? সমস্যা কিন্তু একটা রয়েই গেল, সেটা হচ্ছে ও কিন্তু আমার এই যে ডো পোস্ট দিচ্ছে না। ও কিন্তু এবারও আমার কি করলো, সার্ভিসটারে দিল, একটা দিল, কিন্তু তাও তো ঝামেলা। কারণ এই সময়ের মধ্যে কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলা কিন্তু ডো পোস্ট এগুলা কিন্তু সার্ভ করা শুরু করছে। কিন্তু জাভা কি করলো, জাভা কিন্তু এখনো কি একটা মেথডই দিচ্ছে সার্ভিস, এটাই ডো গেটের কাজ করে, এটাই ডো পোস্টের কাজ করে, ঠিক আছে? একটা মেথডই, মানে এটা দিয়ে আপনার কাজ করা লাগবে। কিন্তু তারপরে তারপরে যেটা আসলো সেটা হচ্ছে যে আমরা আধুনিক যেটা এখন ইউজ করি সেটা হচ্ছে HTTP সার্ভলেট। এই এই জেনারিক সার্ভলেটের পর যেটা আসলো সেটা হচ্ছে HTTP সার্ভলেট। HTTP সার্ভলেট আমার বললো আচ্ছা ঠিক আছে, তোমার আর সার্ভিস ইউজ করা লাগবে না, তোমার আমি দুইটা মেথড দিচ্ছি, একটা হচ্ছে ডো গেট, একটা হচ্ছে ডো পোস্ট। এবার তুমি তোমার মন মতো কোডিং করো, তোমার যেখানে পোস্ট লাগবে সেখানে পোস্ট ইউজ করবা, যেখানে গেট লাগে সেখানে গেট ইউজ করবা। বুঝা গেল? কিন্তু আমার কাছে কিন্তু অপশন তিনটাই রয়ে গেল, তিনটা অপশনই এখন রয়ে গেছে। হয়তো বা সামনে আরো অনেক। এখন প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের দরকার হচ্ছে কি, আমাদের দরকার মেভেন, তাই না? আমাদের দরকার হচ্ছে হাইবারনেট, অনেক কিছু। তাহলে আমি যখন নাকি একটা প্রজেক্ট ধরেন আমরা হচ্ছে নতুন করে একটা একদম নতুন একটা প্রজেক্ট শুরু করব। প্রজেক্ট শুরু করতে আমরা কি জানি, যদি আপনি ডাটাবেস নিয়ে কাজ করতে চান আপনার হচ্ছে মাইস্কুয়েল এর একটা ড্রাইভার লাগবে, তাই না? একটা জাল লাগবে। তারপর যদি আপনি যদি জেএসপি তে কোড লিখতে চান, মানে আমরা জানি কি জেএসপি তে কিন্তু জাভার কোড সাপোর্ট করে না, কিন্তু জেএসটিএল মানে জেএসপি তে যদি আপনি মানে এই যে ফর মেথড বা ইফ এলস কন্ডিশন ডাইনামিক কোনো ডাটা ডাটা মানে জাভা থেকে নিয়ে শো করাতে চান, ও কিন্তু আপনার একটা জাভা একটা লাইব্রেরি তৈরি করে দিচ্ছে, সেটা হচ্ছে জেএসটিএল। জেএসটিএল এর মধ্যে আপনি যদি ওই যে জাভাস্ক্রিপ্টের মতো হচ্ছে কোডিং করবেন, কিছু ট্যাগ ইউজ করবেন, ইন্টারনালি কিন্তু হচ্ছে জাভা কোডই রান হয়। তো এগুলা যদি আমি জেএসপি তে হচ্ছে এই যে এই কন্ডিশন গুলা চালাইতে চাই, যে আমি লুপ চালাইতে চাই, আমি হচ্ছে ইফ এলস কন্ডিশন চালাইতে চাই, বা আমি একটা মেসেজ শো করতে চাই, আমি একটা হচ্ছে কন্ডিশন লিখতে চাই, এই কাজগুলোর জন্য হচ্ছে আপনার এটা তো জাভা কোড লেখা যাচ্ছে না, তাহলে এগুলা করবেন কি দিয়ে, এটা এটা করবেন হচ্ছে আপনি জেএসটিএল এর লাইব্রেরিটা হচ্ছে আপনার মানে ডিপেন্ডেন্সিটা আর কি, এটা হচ্ছে আপনার প্রজেক্ট অ্যাড করতে হবে। তারপর আবার যদি আপনি হাইবারনেট নিয়ে কাজ করতে চান, হাইবারনেটের ডিপেন্ডেন্সি আছে, সেটা আপনার অ্যাড করতে হবে, ঠিক আছে? আবার যদি আপনি ইমেজ নিয়ে কাজ করতে চান, ইমেজের ডিপেন্ডেন্সি আছে। এরকম একটা একটা জিনিস নিয়ে আপনি কাজ করবেন, দেখা যায় একটা জিনিসের জন্য দুই তিনটা ডিপেন্ডেন্সি আপনার অ্যাড করা লাগলো। তো আপনি এরকম একটা একটা করে তো মনে রাখাও সম্ভব না অনেক সময়, যে আমি আমার প্রজেক্টে কাজ করব, এই ডিপেন্ডেন্সিটা কই, ওই ডিপেন্ডেন্সিটা কই খুঁজে বের করতেও ঝামেলা।
এই জন্য আসছে হচ্ছে প্রোগ্রামারদের কাজ সহজ করে দেওয়ার জন্য আসছে ম্যাভেন। ম্যাভেনটা হচ্ছে একটা বিল টুল, আবার ম্যাভেনটা হচ্ছে একই সাথে একটা রিপোজিটরি। কিসের রিপোজিটরি? রিপোজিটরি হচ্ছে এটা হচ্ছে সব ডিপেন্ডেন্সি গুলো রিপোজিটরি। আপনি যখন ম্যাভেনের পম ফাইলটার মধ্যে আপনি হচ্ছে ডিপেন্ডেন্সি গুলোর লিস্ট গুলো বলেন, এ হচ্ছে ম্যাভেনের একটা সুবিধা। এটা হচ্ছে ম্যাভেনের সবচেয়ে বড় সুবিধা। ম্যাভেনের আরেকটা বড় সুবিধা হচ্ছে মানে জেনেরিক, সবার জন্য এক। দেখুন আপনি হচ্ছে এখন এই যে স্প্রিং স্যুট টুলস এর মধ্যে হচ্ছে একটা প্রজেক্ট রান করাবেন। এই প্রজেক্টটা যদি আপনি নেটবিনসে নিয়ে যান, এটার মানে মানে এটার এসটিএস এর প্রজেক্ট হায়ারার্কি আর হচ্ছে নেটবিনস এর প্রজেক্ট হায়ারার্কি কিন্তু সেম না। দেখা গেল যে এই প্রজেক্টটা যদি আপনি নেটবিনসে নিয়ে যান, নেটবিনসে কিন্তু রান হবে না। আবার নেটবিনসের একটা প্রজেক্ট যদি মানে নেটবিনসের একটা ওয়েব প্রজেক্ট যদি আপনি এসটিএস এ রান করাতে চান, ওটা কিন্তু রান হবে না। কারণ কি? মানে প্রজেক্ট কোড টোড কিন্তু সব সেম আছে, কিন্তু সেম না কি ফোল্ডার হায়ারার্কি। ম্যাভেন দিয়ে যদি কোনো একটা বিল্ড করেন, আমরা ম্যাভেন ইউজ করতে পারি, আমরা গ্রেডেল ইউজ করতে পারি। মানে গ্রেডেলও ম্যাভেনের মতোই। এই টুল সুইটের মধ্যে প্রত্যেকটারই হচ্ছে ম্যাভেন ইনস্টলের অপশন আছে। তো আপনি যদি ম্যাভেন দিয়ে ওটাতে রান করেন, তো ম্যাভেনের হায়ারার্কি অনুসারেই ও হচ্ছে ফোল্ডার গুলো ওইভাবেই সাজায় নেবে। তাহলে আপনার আর সমস্যা হলো না। আপনি একটা স্টেজে যদি একটা কোড লিখেন, ওই কোডটা আপনি অন্য যে কোনো রান করতে পারবেন। এই দুইটা সুবিধার জন্য আমরা হচ্ছে ম্যাভেন ইউজ করব। হ্যাঁ, তো ম্যাভেন তো আমরা জানি ম্যাভেন কিভাবে ইউজ করতে হয়, জানি না? ম্যাভেন প্রজেক্টে কিভাবে মানে ম্যাভেন দিয়ে কিভাবে একটা প্রজেক্ট নিতে হয় সেটা কি আমরা জানি? আচ্ছা, তাহলে আমি আর ওইদিকে গেলাম না, আমরা শুধু একটা জাস্ট প্রজেক্ট নিই এখানে। আমরা একদম শুরু থেকে শুরু করি। এখানে হচ্ছে কি, আচ্ছা আমরা তো প্রজেক্ট নিতেই পারি তাই না? এখানে হচ্ছে আমরা গ্রুপ আইডিটা দিব। গ্রুপ আইডিটা কি? এটা হতে পারে আমার ডোমেন নেম com.site, এটা হচ্ছে আমাদের গ্রুপ আইডি। বা আমার যদি এখানে থাকবে ডোমেন নেমটা, তারপর এখানে দিতে হবে আমাদের আর্টিফ্যাক্ট আইডি। আর্টিফ্যাক্ট আইডিটা কি? আর্টিফ্যাক্ট হচ্ছে আমাদের প্রজেক্টের যে ফোল্ডারটা থাকবে, ফোল্ডারটার যে নামটা হবে সেটা হচ্ছে এখানে দিব। দেওয়ার দেওয়ার পর ধরেন এখানে প্রজেক্ট দিলাম হচ্ছে ফার্স্ট সাবমিট, এটা আমরা লিখলাম। লেখার পর এই কোডটা যদি আমি ধরেন এখানে একটা ফোল্ডার নিলাম, একটা ফোল্ডার নিলাম, ফোল্ডার নিয়ে এটার পাতে যদি আমি এই যে কমান্ড লাইন যদি অন করি, এখানে যদি কপি করে আমি হচ্ছে যদি এটা পেস্ট করে দিই, তাহলে হচ্ছে কি করবে ম্যাভেন অটোমেটিকই আমার জন্য কি করবে একটা প্রজেক্ট রেডি করে ফেলবে। এটা হইতে একটু সময় লাগবে, প্রথমবার একটু সময় লাগে, পরে খুব দ্রুত রান হবে। আচ্ছা, করলে কি হবে সেটা দেখি। করার পর হচ্ছে আমরা এরকম একটা প্রজেক্ট পাবো, নর্মাল এরকম ফার্স্ট একটা প্রজেক্ট পাবো। এখানে একটা হচ্ছে তো পম ফাইল থাকবে। আমি যে ইনপুট আউটপুট টাইপ এটা দেখাচ্ছি, এখানে একটা পম ফাইল থাকবে। পম ফাইলে আমরা ঢুকবো, ঢোকার পর কি করব, আমাদের যে প্রজেক্টের জন্য যে ডিপেন্ডেন্সি গুলো সেগুলো আমরা এখানে অ্যাড করে দেব, তাই না? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, একটু স্লো আছে, ঠিক আছে, সমস্যা নেই। এখানে কি আছে মানে এগুলো আমাদের জানা কথাই, তা আমি একবার একটু রিক্যাপ করে দিচ্ছি আর কি। এখানে আমরা জেএসটিএল অ্যাড করছি। জেএসটিএল অ্যাড করছি কেন? ওই যে জেএসপি তে যাতে আমরা হচ্ছে কন্ডিশন লিখতে পারি, এগুলোর জন্য। এটা হচ্ছে হাইবারনেটের ডিপেন্ডেন্সি। হাইবারনেট ইউজ করার জন্য আমাদের এটা দরকার। এটা হচ্ছে মাইএসকিউএল এর জন্য, মাইএসকিউএল এর জন্য এটা লাগবে। তারপর জাভা এসিস্ট, এটা হচ্ছে হাইবারনেটের ডিপেন্ডেন্সির সাথে এটাও দরকার, ঠিক আছে? আচ্ছা, com.guava এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড এনক্রিপশনের জন্য। আরো কিছু ফেসিলিটি আছে, আমি হচ্ছে পাসওয়ার্ড এনক্রিপশনের জন্য এটারে অ্যাড করছি আর কি এখানে। তারপরে এগুলো হচ্ছে আপনার, নাকি ভাই আজকে এখানেই থাকবে? নেক্সট ক্লাসে কি আমরা আগাবো?